দাদা তুমি কি করছো এ দিনের বেলায়? পাশের ঘরে আমার ননদ আছে, শুনে ফেলবে তো। দাদা বলল, এত চিন্তা করার কোনো কারণ নেই, ঘরের শব্দ বাইরে যাবে না। তারপরও দাদা আস্তে ধীরে, আমিও তো নতুন, এর আগে আমি তো কিছুই করিনি, আমার তো অনেক ভয় লাগছে দাদা। দাদা আমাকে সাহস দিয়ে বলল, ভয়ের কিছু নেই, মানুষ যেমন একদিন মরে যাবে, ঠিক তেমনি তোরও একদিন এই কষ্ট সহ্য করতে হবে, তাই আর কোনো কথা বলিস না। তারপর দাদা আমাকে, বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আসল ঘটনাটি শুরু করা যাক। আমার নাম রুমানা। আমি নিজের বৌদিকে ভীষণ ভালোবাসতাম, কারণ আমার একমাত্র দাদা আমাকে ভীষণ ভালোবাসত, এবং আমি নিজের দাদা ও বৌদিকে ভীষণই ভালোবাসতাম। তারপর সেদিন রাতের বেলা আমার দাদা যখন নিজের অফিসের কাজের জন্য বাড়ি ফিরে আসতে পারেনি, তখন ভাবলাম আমি বৌদি রুমে থাকব, কারণ বৌদি যেহেতু এই বাড়িতে নতুন বউ ছিল, তাই দাদা আমাকে আগে থেকেই বলেছিল তার যদি বাড়ি ফিরতে দেরি হয় তাহলে আমি যাতে বৌদি রুমে থাকি, কারণ আমাদের বাড়িটা এতটাই বড় ছিল যে কোনো রাজপ্রাসাদের থেকে কম ছিল না। তারপর দাদার কথা মতো আমি যখন নিজের ঘর থেকে বেরিয়ে বৌদির ঘরের দিকে যাই, তখন বৌদির ঘরের দরজা খুলতেই ভেতরে দৃশ্য দেখে তো আমার চোখে ঝাপসা দেখতে পেলাম। তাদের দুজনের মাঝে এই দৃশ্য দেখে তো লজ্জা ও ঘৃণায় আমার মনে হয়েছিল, মনে হলো যে আমি দেশ ছেড়ে চলে যাই, কারণ আমার বৌদি তো তার দাদার সঙ্গে আসলে। আমার বৌদি যখন বিয়ে হয়ে আমাদের বাড়িতে আসে, তখন নিজের বান্ধবী হিসেবে বৌদিকে কাছে পেয়ে আমি খুবই খুশি ছিলাম। ছোটবেলায় আমার মাকে আমি হারিয়েছিলাম, তারপর দাদা ও বাবার কাছে বড় হয়েছিলাম, তাই বৌদির বাড়িতে আসার পরে আমি ভীষণ খুশি ছিলাম। কিন্তু জানি না কেন বিয়ের পরে বৌদি যখন আমাদের বাড়িতে আসে, তখন বৌদিকে দেখে আমার মনে হতো সে যেন উদাসীন এবং মনমরা হয়ে থাকত। তারপর দাদা বৌদির বিয়ের কিছুদিন পরেই আমাদের বাড়িতে আর একটা নতুন সদস্য আসছে, এবং তার আসার পরেই তো আমাদের বাড়ির সব কিছু পাল্টে যায়। আসলে সেদিন দুপুরবেলা আমরা সবাই একসঙ্গে মিলে যখন খাওয়া দাওয়া করছিলাম, ঠিক ওই সময় একটা ছেলে আমাদের বাড়িতে আসে, এবং সে দেখতে ভীষণ সুন্দর ছিল। তার সুন্দর চেহারা দেখে তো আমি প্রথম দেখাতেই তাকে পছন্দ করেছিলাম। তারপর ছেলেটাকে দেখে তো আমরা কেউ চিনতেই পারিনি, কিন্তু আমার বৌদি ওই ছেলেটিকে দেখা মাত্রই টেবিল থেকে উঠে গিয়ে তার সামনে গিয়ে দাঁড়াল, এবং সেটা দেখে তো আমি, বাবা ও দাদা অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম। এবং এটা তো আশ্চর্য হওয়ারই কথা, কারণ আমাদের চোখের সামনে বৌদি যখন ওই ছেলেটার দিকে তাকিয়েছিল, তখন আমিও দাদা তো একে অপরের মুখের দিকে তাকিয়েছিলাম। তারপর বড়দিকে কিছু জিজ্ঞেস করার আগেই সে ওই ছেলেটির সাথে বাড়ির ভিতরে নিয়ে এসে খুব খুশি হয়ে বলল ওই ছেলেটি নাকি তার দাদা হয় ছোটবেলা থেকে নাকি সে ওই দাদার সঙ্গে উঠাপসা পড়াশোনা সব কিছু করেছে, এবং তার দাদা নাকি আমাদের পাড়াতেই থাকতে এসেছিল। বৌদি যখন বলেছিল ছেলেটি তার দাদা হয়, তখন আমি তো নিজের মনে মনে ভীষণ খুশি হয়েছিলাম, কারণ জীবনে প্রথমবার আমি কাউকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছিলাম। তারপর ছেলেটি ঘরের ভিতরে এসে আমার বাবার পা ধরে প্রণাম করে এবং আমার দাদাকে বলে সে নাকি আমাদের পাড়াতেই থাকতে এসেছে, কারণ আমাদের এখানে নাকি তার একটা চাকরি লেগেছে, তাই সে একটা ঘর ভাড়া নেবে। তখন আমার বাবা ও দাদার কিছু বলার আগেই তো আমার বৌদি অনেক বেশি খুশি হয়েছিল। আমার দাদাকে বলছি, শোনো না, আমার দাদা আমাদের বাড়িতে তো থাকতে পারে, আর তার অন্য বাড়িতে ভাড়া থাকার কি আছে, কারণ আমাদের তো এত বড় বাড়ি আছে, যে কোনো একটা ঘরে তো দাদা থাকতেই পারে। বৌদির কথা শুনে দাদাও তখন ওই ছেলেটিকে বলেছিল, শালাবাবু, তোমার অন্য বাড়িতে ভাড়া থাকার কি আছে, তোমার বোন তো ঠিক কথাই বলেছে, আমাদের এত বড় বাড়ি আছে, তুমি আমাদের বাড়িতে তো থাকতে পারো। তখন আমার বৌদির দূর সম্পর্কের রাখিস দাদা বলল, জামাইবাবু, আমার এই বাড়িতে থাকলে হবে না, এই বাড়িতে বেশি দিন থাকলে আমার তো নিজেকে লজ্জা লাগবে, তাই আমি আপনাদের পাড়াতেই কোনো একটা আশপাশের বাড়িতে ভাড়া থাকব, তাহলে আমার এটা মনে হবে না যে আমি এখানে একা আছি। তোমাদের পাশে থাকলে আমার একা মনে হবে না, এবং যখন আমি ফ্রি থাকব তখন তোমাদের সঙ্গে সময় কাটাতে পারব। যেদিন থেকে আমার বৌদি দাদা আমাদের বাড়িতে এসেছিল,
সেদিন থেকে কিন্তু আমি বহুদিন একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে বৌদির দাদা আসার পর থেকে বৌদি কিন্তু ভীষণ খুশি ছিল এবং বৌদির মুখে হাসিটা কিন্তু বিয়ের পরে আমি কোনোদিন দেখতে পাইনি। জানি না কেন, সে তো সবসময় মনমরা উদাসীন হয়ে থাকত। এদিকে বৌদি দাদা আমাদের পাশের একটা বাড়িতে ভাড়া থাকতে শুরু করেছিল এবং সে প্রত্যেক দিন আমাদের বাড়িতে আসত। বৌদির দাদা যখনই আমাদের বাড়িতে আসত তখনই তাকে দেখামাত্রই আমি কিন্তু লজ্জায় লাল হয়ে যেতাম। তাকে দেখে আমি ভীষণ হয়ে পড়তাম। এভাবে যখন প্রত্যেক দিন আমার বৌদির দাদা আমাদের বাড়িতে আসত বৌদির সঙ্গে দেখা করতে, তখন আমিও সুযোগ বুঝে বৌদির ওই তরুণ দাদার সঙ্গে কথা বলার বাহানা খুঁজতাম। এভাবে 10-15 দিন কেটে যাওয়ার পরে কিন্তু বৌদির দূর সম্পর্কের দাদার সঙ্গে আমার একটা খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। এমনকি সে এতটাই ভালো ছিল যে আমার বাবার শরীরের খেয়াল রাখতে। এমনকি ধীরে ধীরে বৌদির ওই দূর সম্পর্কের দাদা আমাদের এতটাই কাছের লোক হয়ে উঠেছে, তার সঙ্গে আমরা বাড়ির সমস্ত ব্যাপারে আলোচনা করতাম। এমনকি বাড়ির কোনো জরুরি কাজকর্ম থাকলে আমার দাদার সময় না পেলে আমার বৌদির সেই দূর সম্পর্কের দাদা বাড়ির কাজও করে দিত। এইভাবে বেশ কিছুদিন কাটার পরে বৌদির সেই দাদা আমার মনে জায়গা করে বসে এবং আমি তাকে মনে মনে অনেক ভালোবেসে ফেলি। তারপর সেদিন সন্ধেবেলায় সুযোগ বুঝে আমি কিন্তু বৌদি দাদাকে বলে ফেলি যে আমি তাকে ভীষণ ভালোবাসি। তারপর সেদিন সন্ধ্যায় আমার বাবা নিজের ঘরের ভিতরেই ছিল এবং বৌদি উপরের ঘরে নিজের কাজে ব্যস্ত ছিল। ওই সময় আমি ও বৌদি দাদা নিচের ঘরে একা ছিলাম এবং আমার দাদা তো নিজের অফিসের কাজে ব্যস্ত ছিল। আমার দাদা কিন্তু তখনও বাড়ি ফিরে আসেনি। তারপর সুযোগ বুঝে আমি যখন বৌদির দাদাকে নিজের মনের কথা বলে ফেলি তখন সে অনেক খুশি হয়ে আমাকে বলল, রুমানা, আজ তুমি আমার মনের কথা বলে ফেলেছ। আসলে প্রথম দেখাতেই আমিও তোমাকে পছন্দ করেছিলাম, কিন্তু আমি সাহস করে এতদিন ধরে তোমাকে কিছু বলতে পারিনি যে আমিও তোমাকে ভীষণ ভালোবাসি এবং তোমাকে বিয়ে করতে চাই। তারপর আমি ও বৌদি দাদা নিজের আবেগ ধরে রাখতে না পেরে আমরা অনেক বেশি কিছু করে ফেলি। জানি না সেদিন আমার বাবা ও দাদার কথা ভুলে গিয়ে কিভাবে বিয়ের আগে আমি এত বড় ভুল কাজ করতে পেরেছিলাম যে এই ভুলের শাস্তি আমাকে আজও পেতে হচ্ছে। সেদিনের পর থেকে যখনই আমার বৌদির দাদা বাড়িতে আসত, বৌদির সঙ্গে দেখা করত, তখনই আমি তার সঙ্গে লুকিয়ে দেখা করতাম এবং আমরা দুজনে ভালোবাসার কথা বলতাম। আমার বাড়ির লোক তো কেউ এই ব্যাপারে কিছুই জানত না যে আমরা দুজন একে অপরকে পছন্দ করতে লেগেছিলাম। এদিকে যখনই রাখিস আমাদের বাড়িতে আসত তখনই সে আমার সঙ্গে লুকিয়ে দেখা করার পরে আবার আমার বৌদির ঘরের ভিতরে চলে যেত। তারপর জানি না সে ঘন্টার পর ঘন্টা আমার বৌদির ঘরের ভিতরে না জানি কি করত। আমরা তো এটাই ভাবতাম যে বৌদি তার বাপের বাড়ির একজনকে পেয়ে খুব খুশি আছে, তাই সে ঘরের ভিতরে দরজা লাগিয়ে তার ও দাদার সঙ্গে গল্প করে। কিন্তু সেদিন আমি যখন বৌদিকেও রাকেশকে ডাকতে বৌদির ঘরের ভিতরে যায় তখন তাদের ঘরের দরজা খুলতেই তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ওই সময় তাদেরকে ওই অবস্থায় দেখে কিছুক্ষণের জন্য হলেও আমি তাদের উপরে সন্দেহ করেছিলাম। আসলে আমি যখন বৌদির ঘরের দরজা খুললাম তখন দেখলাম আমার বৌদির ঘরে তার দাদার সঙ্গে খুব হাসাহাসি করছিল, তাও দুজন একই বিছানাতে। বৌদির দাদা আমাকে রাখে আমার বৌদির মালিশ করে দিচ্ছিল, কারণ তার দাদার নাকি মাথায় প্রচণ্ড ব্যথা। তারপর আমাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে বৌদি বলল, আরে রুমানা, ভিতরে আয়, দেখ না, আমার মাথায় ভীষণ ব্যথা ছিল, তাই রাকেশ আমার মাথায় মালিশ করে দিচ্ছে। বৌদির কথা শুনে আমি তখন মুচকি হেসে নিজের মনের নিচে সন্দেহটাকে দূর করে তাদেরকে বললাম, ঠিক আছে, তোমরা নিচে চলে এসো, আজকে দুপুরের খাবার প্রস্তুত আছে। আসলে আমি বৌদিকে এতটাই ভালোবাসতেন যে আমি নিজের কষ্টের দিকটা না ভেবেই তার কাজের চাপ কম করার জন্য আমি প্রত্যেক দিন দুপুরের খাবারটা রান্না করতাম, যাতে বহুদিনই যে একটু আরাম করতে পারে সেদিন দুপুরের খাবারটা রাখে আমাদের বাড়িতে খেয়েছিল। সে তো বেশিরভাগ দিন আমাদের বাড়িতেই খাবার খেত, এমনকি সে রাত্রিবেলাতেও মাঝে মধ্যে লুকিয়ে আমাদের বাড়িতে আসত এবং আমার সঙ্গে দেখা করত। কিন্তু ধীরে ধীরে আমার এটা দেখে খুব আশ্চর্য লাগত যে রাকেশ প্রত্যেক দিন আমার সঙ্গে দেখা করার পরে বৌদির ঘরের ভিতরে ঢুকে ঘন্টার পর ঘন্টা দরজা লাগিয়ে তারা না জানি এমনকি কথা বলত।
এই ব্যাপারে আমি একদিন আমার বৌদিকে গল্পের ছলে জিজ্ঞেস করেছিলাম যে, বৌদি তুমি রাকেশের সঙ্গে ঘন্টার পর ঘন্টা এমনকি গল্প কর। বৌদি তখন খুব খুশি হয়ে বলেছিল যে রাকেশ তার দাদা হলেও সে নাকি তার বন্ধুর মতো, এবং আমার বৌদি রাকেশকে নাকি নিজের মনের সব কথা বলে। তাই আমি তাদেরকে আর কোনোদিন সন্দেহ চোখে দেখিনি। কিন্তু এমন নয় যে আমি কোনোদিন তাদেরকে আগের সন্দেহ করিনি। প্রথমে কিন্তু আমার তাদের দুজনের উপরে অনেক সন্দেহ হয়েছিল। তাই আমি বেশ কিছুদিন লুকিয়ে তাদেরকে দেখার চেষ্টা করেছিলাম যে বৌদি তার দাদার সঙ্গে প্রত্যেকদিন ঘরের ভিতরে ঢুকে এমন কি করে বা কি কথা বলে। কিন্তু আমি কখনই তাদের দুজনকে গল্প করা ছাড়া আর কিছুই করতে দেখতে পাইনি। তাই আমার মন থেকেও তাদের প্রতি খারাপ সন্দেহটা দূর হয়েছিল, এবং আমি আর কোনোদিন আমার বৌদি ও তার দাদাকে সন্দেহ করিনি। এমনকি আমার দাদা তো বৌদি ও রাকেশকে চোখ বন্ধ করে অন্ধের মতো বিশ্বাস করত। কিন্তু আমরা কোনোদিন ভাবতেও পারিনি যে আমার দাদার এই বিশ্বাসটা ভেঙে একদিন চুরমার হবে। তারপর বৌদির বিয়ে হতে 2 মাস হয়ে যাওয়ার পরে একদিন বৌদি বলল সে নাকি মা হতে চলেছে, এবং এই খোসা মোটা শুনে আমি দাদা ও বাবা ভীষণ খুশি হয়েছিলাম। কিন্তু আমার বৌদির কথা শুনে তো আমাদের চোখ দুইটা কপালে উঠে গিয়েছিল, কারণ বৌদি বলেছিল সে নাকি এই মুহূর্তে মা হতে চায় না, তাই সে ওই বাচ্চাটাকে নাকি নষ্ট করে দেবে। কিন্তু আমার দাদা আমি যখন অনেক বেশি অনুরোধ করেছিলাম তখন আমাদের অনুরোধে বৌদি বাধ্য হয়েছিল এই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখতে। আসলে দাদা যখন তাকে এই বাচ্চাটাকে না বাঁচানোর কারণ জিজ্ঞেস করেছিল তখন বৌদি ভয়ে সত্যি কথাটা বলতে পারেনি। তাই বাধ্য হয়ে মা হওয়ার সিদ্ধান্তটা বৌদিকে বাতিল করতে হয়েছিল। এদিকে রাকেশের সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক যখন আরও অনেক বেশি গভীর হয়ে যায়, তখন কিন্তু আমি বাবাকে বলেছিলাম যাতে বাবা রাকেশের সঙ্গে আমার বিয়ের ব্যাপারে কথা বলে। তারপর বাবা যখন জানতে পেরেছিল আমিও রাকেশ একে অপরকে ভালোবাসে এবং আমরা বিয়ে করতে চাই, তখন বাবা কিন্তু কোনোরকম বাধা বিপত্তি জানায়নি, কারণ বাবা নিজে রাকেশকে খুব পছন্দ করত। তারপর সেদিন সন্ধেবেলায় যখন দাদা বাড়ি ফিরে এসেছিল তখন বাবা আমার দাদাকে আমার রাকেশের ব্যাপারে বলেছিল। তখন দাদা এটা শুনে খুশি হয়েছিল যে আমি রাকেশকে বিয়ে করতে চাই, কারণ আমার দাদাও এটা চেয়েছিল যে আমার বিয়ে রাকেশের সঙ্গে হলেই তো ভালো হবে। তারপর আমার বাবা ও দাদা যখন এই বিয়েতে রাজি ছিল তখন তো আমি এটা ভেবে খুব খুশি ছিলাম যে খুব তাড়াতাড়ি আমার বিয়ে আমার পছন্দের ছেলের সঙ্গেই হতে চলেছে। সেদিন সারারাত তো আমি এই কথা ভেবেই খুশি ছিলাম যে আমার বিয়ের সঙ্গে হবে। কিন্তু পরের দিন সকালবেলা আমার দাদার অফিস চলে যাওয়ার পরে বৌদি অনেকে রেগে গিয়ে আমার ঘরে এসে বলেছিল, রুমানা তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই রাকেশের সঙ্গে বিয়ে করার কথা ভাবলে কি করে? তুমি কি আর কোনো ছেলে পেলে না? বৌদির কথা শুনে তো আমি অনেক বেশি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম, বৌদি তোমার কি হয়েছে? তুমি এত বেশি রাগ করছো কেন? কেন রাকেশ কি ভালো ছেলে নয়? তার সঙ্গে বিয়ে করলে অসুবিধে কি? বৌদি তখন আমাকে যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল। কারণ বৌদি বলেছিল রাকেশের নাকি একটা অন্য মেয়ের সঙ্গে প্রেম রয়েছে বৌদির মুখ থেকে রাখে। সে ব্যাপারে ওই কথা শুনে তো আমি বিশ্বাস করতে পারিনি যে রাকেশ আমাকে ঠকাচ্ছিল। তারপর বৌদির কথা শুনে সেদিন রাকেশের সঙ্গে আমি এ ব্যাপারে কথাও বলেছিলাম। রাকেশ আমার মুখ থেকে সবকিছু শোনার পরে আমার মাথায় হাত রেখে দিবি করে বলেছিল যে সে নাকি শুধুমাত্র আমাকে ভালোবাসে। কিন্তু আমি তো এটা বুঝতে পারছিলাম না যে এখানে মিথ্যে কথা তাহলে কে বলছিল বুঝি না বৌদি দাদা রাখে যদি সত্যি কথা বলছিল তাহলে বৌদি কেন আমাকে রাকেশের ব্যাপারে এত বড় মিথ্যে কথা বলেছিল? আমি যখন প্রথমে রাকেশের কথায় বিশ্বাস করতে চাইনি তখন রাকেশ আমাকে বলেছিল, রুমানা তোমার যদি আমার কথায় ভরসা না হয় তাহলে আমি কিন্তু এক্ষুনি তোমার সঙ্গে বিয়ে করতে রাজি আছি। আর আমি জানি না তোমার বৌদি কেন আমার ব্যাপারে এত বড় মিথ্যা কথা তোমাকে বলেছে। আমি যদি অন্য মেয়েকে ভালোবাসতাম তাহলে তোমার সঙ্গে প্রেম তৈরি করতাম। তারপর রাকেশ ভরসা দেওয়ার জন্য সেদিন মন্দিরে নিয়ে গিয়ে আমার সঙ্গে বিয়ে করেছিল, এবং আমিও আবেগের বশে রাকেশকে বিয়ে করেছিলাম। বিয়ে করে সেদিন সন্ধেবেলায় যখন আমরা বাড়ি ফিরে আসি তখন দাদা ও বৌদি আমাদের দুজনকে স্বামী ও বন্ধু অবস্থায় দেখেন অনেক বেশি অবাক হয়েছিল। দাদা তো অনেক রেগে বলেছিল, রোমান হতো এইভাবে আমাদেরকে না জানিয়ে বিয়ে করার কি ছিল? আমি তখন দাদাকে বলেছিলাম, দাদা আমি তো তোমাকে না জানিয়ে বিয়ে করিনি, তোমরা তো সব কিছু জানতে যে আমি রাখে একে অপরকে কতটা ভালোবাসি, এবং আমি নিজেই তোমাকেও বাবাকে এই কথা বলেছিলাম।
তারপরেও তো তুমি রাকেশের সঙ্গে আমার বিয়ের ব্যাপারে কোনো কথা বলেনি। আর তুমি আমাকে প্রশ্ন না করে তোমার বুকে প্রশ্ন করো যে তোমার বুকে যেন আমাকে রাকেশের ব্যাপারে এত বড় একটা মিথ্যে কথা বলেছিল। বৌদি তখন আমার কাছে এসে অনেক রেগে গিয়ে আমার গালে একটা থাপ্পড় মেরে বলেছে, তুই কি জানিস রাকেশের ব্যাপারে কোনো কিছু না জেনে শুনে কেন তুই এই ছেলেটাকে বিয়ে করে নিলি এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে? তুই একবারও আমাকে বলার প্রয়োজন মনে করি না। আমি তখন বৌদিকে বলেছিলাম, রাকেশ তো তোমার দাদা কম এবং বন্ধু বেশি হয়, তাহলে তুমি কেন চাও না যে তোমার অত ভালো বন্ধু রাকেশের সঙ্গে আমার বিয়ে হোক? বৌদি তখন আমাকে একটাই কথা বলেছিল যে দেখ রুমানা, আমি তোকে এখন কিছু বলতে পারবো না, কিন্তু তুই পরে অনেক প্রস্তাবী, তখন কিন্তু আর কিছু করার থাকবে না। বৌদি এই কথাটা বলে রাগ করে উপরে চলে গেছিল এবং দাদা ও বৌদির পিছনে উপরের ঘরে চলে গিয়েছিল। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে রাকেশ যখন আমার বৌদির এত ভাল দাদা ছিল, তাহলে আমার বৌদি কেন চাইনিজ আমার বিয়ে রাকেশের সঙ্গে হয়, তারপর বিয়ের 7 দিনের মধ্যে। কিন্তু রাকেশ আমার সঙ্গে এতটাই খারাপ ব্যবহার শুরু করেছিল যে আমার তো তার ব্যবহার দেখে আমি অনেক কষ্ট পেয়েছিলাম। আমার কাছে জমানো টাকাগুলো ছিল, তার মধ্যে 5 লাখ টাকার মধ্যে আমার স্বামী কিন্তু গত 7 দিনের মধ্যেই সেই টাকা শেষ করে ফেলেছিল। জানি না সে এত টাকা কোথায় খরচ করেছিল। তারপর সেদিন রাত্রিবেলা যখন আমি আলমারি খুলে দেখি যে আমার লকারে তো 1 টাকাও নেই, তখন আমি বলের কাছেই 5 লাখ টাকার হিসেব চেয়েছিলাম। তখন স্বামী আমার গালে থাপ্পড় মেরে বলেছিল, তুই আমার কাছে টাকার হিসেব চাস? তোর সাহস কি করে হলো? আর এমনিতেও আমার এখন আরও 1 লক্ষ টাকার দরকার আছে, তাই আমাকে এক্ষুনি 1 লক্ষ টাকা বের করে দেয়। আমি তখন বলেছিলাম, কোথা থেকে দেব তোমাকে? যে টাকা আমার কাছে জমানো টাকা ছিল সেই টাকাগুলো তুমি সব শেষ করে দিয়েছে, আমার কাছে আর টাকা নেই। এই কথাটা শুনে সে আমাকে আবার মারতে শুরু করেছিল। তারপর সেদিন আমার স্বামী যখন আমাকে মারধর করেছিল, তখন আমার বৌদি ঘরের ভিতরে এসে শয়তানের হাত থেকে আমাকে বাঁচিয়েছিল। সেদিন আমি বৌদিকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম, কারণ সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে বৌদি কেন তার দাদার সঙ্গে আমার বিয়ে দিতে চায়নি। তারপর রাকেশকে আমার বৌদি বলেছিল, তোর যত টাকার প্রয়োজন হবে আমার কাছ থেকে নিয়ে যাবি, কিন্তু রুমানাকে কিছু বলবি না, না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কিছু হবে না। আমি তো ভেবেছিলাম হয়তো আমার জন্যই আমার বৌদির সঙ্গে তার দাদার সম্পর্কটাও খারাপ হয়ে গেছে, কিন্তু আমার বৌদি ও আমার বরের ব্যাপারে মানে রাখে। সে ব্যাপারে যখন সত্যি কথাটা জানতে পেরেছিলাম, তখন তো আমার চোখ দুইটা যেন কপালে উঠে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। এবং আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আসলে বিয়ের কিছুদিন পরেই রাকেশ যখন আমার উপরে মারধর করতে শুরু করেছিল, তখন আমার দাদা কিন্তু এই কথা জানতে পেরে এবং রাকেশকে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিল। এমনকি আমার দাদা রাকেশকে হুমকিও দিয়েছিল যে রাকেশ যদি আমাকে মারধর করে তাহলে দাদা কিন্তু তাকে ছেড়ে কথা বলবে না। তখন রাখে আমার দাদাকে বলেছিল, শোনো শালাবাবু, রুমানার সঙ্গে কিন্তু আমার বিয়ে হয়েছে, রুমানা আমার বউ, তাই আমাদের মাঝখানে তোমাদের আসার কোনো দরকার নেই। সেদিন কিন্তু আমার দাদা অনেকে রেগে গিয়ে আমার স্বামীকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমার স্বামী এতটাই নির্লজ্জ ছিল যে সে ওই মুহূর্তে আমার দাদাকেও আঙুল দেখিয়ে বলেছিল যে এই বাড়ি থেকে আমি একা যাব না, তো আমি বাড়ি থেকে বেরিয়ে গেলে আমার বুকেও সঙ্গে করে নিয়ে যাব এবং তাকে আমার সঙ্গে করে নিয়ে যাওয়ার পুরো অধিকার আছে। আর রুমানা যদি আমার সঙ্গে না যায় তাহলে আমিও কিন্তু এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। সেদিন আমি বুঝে গিয়েছিলাম যে ওই শয়তানকে বিয়ে করে তো আমি নিজের জীবনটাকে শেষ করে দিয়েছি, কিন্তু আমি যদি দাদার বাড়িতে থাকি তাহলে সে তাদেরকে শান্তিতে থাকতে দেবেন না। আর এমনিতেও আমার বৌদিমা হতে চলেছিল, তাই আমি চাইনি যে ওই অবস্থায় আমার বৌদি মানসিক দিক দিয়ে অসুস্থ হয়ে পড়ে। তাই আমি আমার স্বামীকে বলেছিলাম, আমি তোমার সঙ্গে গেলে তুমি এখান থেকে যেতে রাজি আছো তো? তাহলে আমিও তোমার সঙ্গে এখান থেকে যেতে রাজি আছি, অন্ততপক্ষে আমার দাদা ও বৌদি তো শান্তিতে থাকতে পারবে। আমি যখন আমার বরের সঙ্গে বাবার বাড়ি ছেড়ে চলে যেতে রাজি হয়েছিলাম, তখন আমার বৌদিকে দেখে আমার হাতে পায়ে ধরে বলেছিল, রুমানা তুই এখান থেকে কোথাও যাবি না, তুই এখানে থাকবি, আমি এই শয়তানটাকে বাড়ি থেকে বের করব। কিন্তু আমি তাদের কোনো কথা শুনিনি।
আমি ওই শয়তানের সঙ্গে তার বাড়িতে চলে এসেছিলাম। কিন্তু সেখানে আসার পরে তো স্বামী। কিছুদিন পর আমার বৌদির বাড়িতে আমার স্বামী গেল। তারপর আমি তার পিছু পিছু গেলাম। আসলে আমি যে তার পিছু নিয়েছিলাম সেটা জানত না। তারপর আমি আগেই বৌদির ঘরে লুকিয়েছিলাম। তারপর আমার স্বামী যখন বৌদির ঘরে ঢুকল, তখন আমি তাদের দৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছিলাম। কারণ আমার স্বামী তো বুদির সঙ্গে না, আর ভাবতেই পারছি না। তারপর তাদের দুজনের সেই দৃশ্য আমি দেখে ফেলাই। তারা চমকে উঠল। বুদি তখন বলল, আসলে ও আমার দাদা নয়, ও আমার পুরাতন প্রেমিক ছিল। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।